বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্যে। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশের রাজনীতির ইতিহাস যার একেবারে নখদর্পণে, ইতিহাসের ভেতরকার মানুষ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান। স্বাগত আপনাকে তৃতীয় মাত্রায়। আপনাকে আমার ধন্যবাদ। আমি প্রথমে সরাসরি আলোচনার মধ্যে প্রবেশ করতে চাই। প্রথমে একটু বুঝতে চাই যে জুলাই আগস্টে দীর্ঘ 15-16 বছরের সংগ্রাম, অনেক ত্যাগের পরে যে অভ্যুত্থান ছাত্র জনতার, আজকে কয়েক মাস পরে 7 মাসের মাথায় সেই প্রশ্ন উঠতে শুরু করেছে, অভ্যুত্থান কি ব্যর্থ হতে চলল? আপনি কি মনে করেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের কথা শুনছেন তাদেরকে আমি সালাম জানাই, আসসালামু আলাইকুম। ব্যর্থ হতে চললো বা ব্যর্থ হয়েছে, আমি ভাষা এই জায়গায় না গেলেও এটা বলবো, আজকে যে পর্যায়ে এসেছে 5ই আগস্টের যে আমাদের উৎসাহ উদ্দীপনা, আমাদের আশা আকাঙ্ক্ষা, আমাদের স্বপ্ন, সেটাকে যে জায়গায় নামিয়ে আনা হয়েছে এখন, এটা নিশ্চিতভাবে দুর্ভাগ্যজনক। এবং আমি যখন এখনকার পরিস্থিতি ভাবি, আমার মনে হয় জীবনটা কি এই ভুলে ভুলেই চলে যাবে কিনা, এই দেশটা কি এই ঘুরপাকেই ঘুরতে থাকবে কিনা, আমরা কি একটা হতভাগা বা দুর্ভাগা জাতি, যে জাতি বারে বারে জনগণ আন্দোলন সংগ্রামের মাধ্যমে জয়লাভ করে, কিন্তু তাদের সেই আন্দোলনের স্বপ্ন, তাদের সেই আশা পরবর্তী সময়ে ব্যর্থতায় পর্যবসিত হয়। এইবার যখন 5ই আগস্ট বাংলাদেশের মানুষ জয়লাভ করল, ছাত্র জনতা যখন হিমালয় পর্বত আশা নিয়ে 5, 6, 7 অপেক্ষা করে, নিশ্চিতভাবে 18 কোটি মানুষ কোন প্রতিবাদহীনভাবে ইউনূস সাহেবের মতো একজন টাওয়ারিং পার্সোনালিটি, যিনি বাঙালি জাতি মুসলমানের মধ্যে নোবেল লরিয়েট, আমাদের সুসন্তান, তার নামটা যখন আমাদের নেতৃত্বের অগ্রভাগে আসলো, একটি মানুষ পাওয়া যাবে না যে প্রকাশ্যে বলছে না ওনাকে আমরা মানি না। সবাই আমরা হাততালি দিয়ে ওনাকে সমর্থন করলাম। এবং 8 আগস্ট ওখানে আপনার সঙ্গে আমার দেখা হয়েছে বঙ্গভবনে, আমরা খুব জোরে হাততালি দিলাম উনি শপথ নেওয়ার পরে। আমাদের সেই 8 আগস্টের পরে যে দেশ চলতে থাকলো, যত আশা নিয়ে, উদ্দীপনা নিয়ে, অথবা মানুষ যা উনার কাছ থেকে যা আশা করেছিল, মানুষ হতাশ হলো, বঞ্চিত হলো। আস্তে আস্তে মানুষ বলতে শুরু করলো, রাজনীতিবিদ আর নোবেল লরিয়েট এক জিনিস হতে পারে না। অর্থনীতিবিদ এবং দেশের রাষ্ট্রনায়ক এক জিনিস। রাজনীতিবিদরাও কিন্তু নোবেল পেয়েছেন। হ্যাঁ, পেয়েছেন, কিন্তু উনি অর্থনীতিতে নোবেল পান না, নোবেল পেয়েছেন শান্তিতে। আমি বলছি রাজনীতিবিদরা নেলসন ম্যান্ডেলা সহ অনেকেই পেয়েছেন নোবেল, বারাক ওবামা পেয়েছেন। নেলসন ম্যান্ডেলার কথা বলে লাভ নাই, ওইটা পৃথিবীতে একবারই একজন আসে, ইয়াসির আরাফাত, নেলসন ম্যান্ডেলা, মহাত্মা গান্ধী, এইগুলা আব্রাহাম লিঙ্কন, এটাই একবার আসে, এগুলা বলে লাভ নাই। আমি যে কথাটা বলতে চাই, এখন যে অবস্থাটা এসে দাঁড়িয়েছে, এই দেশ অন্ধকার বললে কম বলা হবে। অন্ধকারেও আপনি এই যে এই বাতিগুলো আছে, অন্ধকার বিদূরিত হয়ে যায় টর্চ মেললে, কিন্তু দেশটা কুয়াশাচ্ছন্ন, ধোঁয়াশা, নিঃশ্বাস নেওয়া যায় না, দম বন্ধ হয়ে যায়। প্রতিদিন প্রতি মুহূর্তে দুঃসংবাদ ছাড়া কোনো সংবাদ এখন আর কানে আসে না। মাদারীপুরে মানুষ নিহত হয়, হত্যা করা হয়, কিন্তু মসজিদে গিয়ে আশ্রয় নিয়েছে 3টি ভাই, 3জনকে মসজিদেই গলা কেটে হত্যা করা হয়েছে।
এই যে নিষ্ঠুরতা চলছে দেশে, মাগুরাতে যা হলো, একটা শিশু, আমার মেয়ে, কল্পনাই করা যায় না আমরা কত বড় অমানুষ হয়ে গেলাম, আমরা কত পাপিষ্ট হয়ে গেলাম জাতি হিসাবে। আমরা পাপিষ্ট। আমরা এই যে চলছে সব জায়গাতে লুণ্ঠন, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া হিসাবে দেখে, এটা লুণ্ঠন। যদিও আমরা এই ইংরেজিতে বলতেছি এটাকে মব, আমরা তো সাদা পোশাক গায়ে দিয়ে থাকি ঢাকা শহরে, কাজে দুর্গন্ধটাকে একটু সেন্টেন্ট দিয়ে দূর করার চেষ্টা করি, কিন্তু এটা তো লুণ্ঠন, ডাকাতি। এই দেশে এখন ডাকাত দল সৃষ্টি হয়েছে রাজনীতির নামে। আচ্ছা, দীর্ঘকাল আমরা ডাকাতি শুনিনি। হ্যাঁ, অনেকদিন আমরা ডাকাতির কথা শুনিনি, অন্য রকমের ডাকাতি শুনেছি। মানে এটা ডাকাতি শুরু হয়েছে। একদল লোক ইচ্ছা করলেই বলতে পারে চলো এই বাড়িতে যাই, এই বাড়িতে ফেসিস্টের দোসর আছে, তাকে খুঁজে বের করতে হবে এবং সেখানে গিয়ে আলমারি ভেঙে সমস্ত স্বর্ণ অলংকার যতটুকু টাকা পয়সা থাকে, মেয়েদেরকে নিগৃহীত করা, মানুষকে মারধর করা, হ্যাঁ, দরজা জানালা ভাঙে সব কিছু শেষ করে দিয়ে সব কিছু লুণ্ঠন করে নিয়ে এসে হাসতে হাসতে বলা যে এই যে আমরা ফেসিস্ট ধরতে এসেছিলাম, সে পালায়ে গেছে, পাই নাই। এবং কেউ যদি এটার বিরুদ্ধে কোনো কথা বলো, সে ফেসিস্টের এজেন্ট হিসাবে চিহ্নিত হবে এবং তারও একই পরিণতি হবে। এই যে চলছে, আমি যাদের বিরুদ্ধে কথা বলি, যে দল বা যাদের বিরুদ্ধে কথা বলি, এদের একটা লোকও মুক্তিযুদ্ধ করে নাই। বিশেষ করে আমি জামাতের কথাটাই বলছি। আমি তাদেরকে কোনোদিনই কঠিন সমালোচনা করে এই দেশটাকে আমি বিভক্ত করতে চাই নাই, আমার সেই ধৈর্য আছে। কিন্তু আমি খুব লক্ষ্য রেখেছি যে জামাত তার ৭১-এর যে ভূমিকা ছিল, সেই ভূমিকা থেকে তারা বেরিয়ে আসতে পারছে কিনা। কিন্তু তারা যখন কিছুদিন পরে একটু মনে করলো যে সব কিছু পরিষ্কার হয়ে গেছে, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তলাল, আমাদের বোধহয় বিজয় হয়ে গেছে, তারা যখন মনে করেছে যে তারা ক্ষমতা দখল করবে এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে বিভিন্ন ধরনের ব্যতিক্রম ধর্মী কথা, এবং সবচেয়ে কঠিন কথাটা হলো তাদের ছাত্র সংগঠনের পত্রিকায় যখন লেখা হইল যারা মুক্তিযুদ্ধ করছে মুসলমান যারা, তারা আল্লাহর কাছে ক্ষমা করতে হবে, ক্ষমা চাইতে হবে, তৌবা করতে হবে, আল্লাহ যাতে এদেরকে তৌবা কবুল করে। এবং জামাত যখন একটা কথাও বলল না, কারণ শিবিরের ছেলে পেলে এরা কোনোদিনই জামাতের বাইরে একটি কথা, একটা দাড়ি কমা বলে না। কাজে এটা বোঝা গেল যে তাদের এখানে ইন্ধন ছিল বা তাদের এখানে সম্মতি ছিল। তখন আমার একদম মনে হয়েছে, হায় হায়, এদের সঙ্গে না গত ২০ বছর দেখলাম বেগম খালেদা জিয়া এত ভালো ব্যবহার করলো, তারেক রহমান সাহেবরা, আমরা সবাই আমাদের ডানার আস্তিনের নিচে, খালেদের যে আঁচলের নিচে এদেরকে আশ্রয় দিলাম, বাঁচাইলাম, মার্কা দিয়ে ইলেকশন করাইলাম, এরা কয় কি করে কি, ওই কিন্তু আমি বলতে শুরু করলাম। বলার পরে এখন যে অবস্থাটা আমার বিরুদ্ধে দাঁড়াইছে, এটা অকল্পনীয়। একটা মানুষকে একটা দল এইভাবে আক্রমণ করতে পারে এবং কিভাবে আমার বিরুদ্ধে আক্রমণ করা হয়, এটা বলে শেষ করা যাবে না। আমি কেন বলি কথাটা, আমি যেটা দেখেছি, দেখেন, আমি নিজে মুক্তিযুদ্ধ করেছি। আমি এমন একটা জেলায় মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলাম, সেই জেলায় ২ জন বিখ্যাত লোক ছিলেন যারা দালাল হয়ে গেছিলেন, কঠিন বিরোধী ছিলেন মুক্তিযুদ্ধের, যদিও তাদেরকে আমি অনেক শ্রদ্ধা করি। একজনের নাম নেজাম ইসলাম, পাকিস্তান নেজাম ইসলামের প্রতিষ্ঠাতা মৌলানা আতহার আলী। আরেকজনের নাম সুলাইক্যার মাঠের ইমাম এবং পিডিপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নুরুল আমিনের পরেই যার নাম ছিল, তার নাম ছিল সৈয়দ মৌলানা মুসলিউদ্দিন। এই ২ জন দালাল হয়ে গেল, অ্যারেস্ট হয়ে গেলেন তারা। আরো মুসলিম লীগের বড় বড় নেতা অ্যারেস্ট হয়েছে, তাদের নাম বললাম, কিন্তু তারা হলো জাতীয় নেতা। ২ জনেই মৌলানা, এত বড় মৌলানা আতহার আলী সাহেব প্রথমে বোতলে ফু দিত পানি খাওয়ার জন্য, রোগ ভালো হয়ে যেত, মানুষ মনে করতো। পরে মানুষ এমনভাবে আসতে শুরু করলো, পরে একটা বড় একটা ট্যাঙ্কি বানাইলো, ট্যাঙ্কি বানায় শুক্রবারে এটার মধ্যে ফু দিয়া দিত, ১০০ টাকা পানিও থাকতো না, সব বোতল দিয়া নিয়ে নিত ওই পীর সাহেবের। হাজার হাজার মুরিদ ছিল মৌলানা, উনি অ্যারেস্ট হয়ে গেলেন। আমি একদিন দাঁড়ায় আছি দোতলার উপরে মুবারক রেস্টুরেন্টে, কিশোরগঞ্জের মানুষ বুঝবে, তখন দেখলাম রাজাকারদের মিছিল নিয়ে যাইতেছে, মুক্তিযোদ্ধা সহ পুলিশ টুলিশ যতটুক ছিল, তারা কি এদেরকে দিয়া রেল লাইনের ইট ভাঙ্গাইব। কারণ কিশোরগঞ্জ থেকে বৈরব পর্যন্ত রেল লাইনের একটা
কণাও ছিল না, সব তুলে ফেলছিল মুক্তিযোদ্ধারা। এখন নতুন করে রেললাইন বসাইব, প্রথমে ইট বসাইব, সেইখানে মৌলানা আতার আলী এবং মৌলানা মুস্তাউদ্দিন সাহেবকে নিয়ে যাচ্ছে। আমার কলজাটা ছক করে উঠলো, ধরক মেরে উঠলো, কয় কি চিরিক করে উঠলো। মৌলানা আতার আলী সাহেব মুস্তাউদ্দিন সাহেব ইট ভাঙ্গানোর জন্য নিয়ে যাচ্ছে, কথাটা খুব বোঝার চেষ্টা করে। আমি পরদিন কিশোরগঞ্জ সদরের এমপি ছিল, মোস্ট পাওয়ারফুল লোক, জেলা আওয়ামী লীগের সভাপতি, মুসলমানদের মধ্যে কিশোরগঞ্জে প্রথম উকিল, তার নাম সাত্তার উকিল, সৈয়দ নজরুল ইসলামের বন্ধু। তার কাছে গেলাম, গিয়ে বললাম, স্যার একটা কথা স্যার বলি, অন্ত মৌলানা মুস্তাউদ্দিন সাহেব আতার আলী সাহেবরে ইট ভাঙ্গাতে নিয়েন না। বিশ্বাস করেন আমরা অনেকেই গেলাম, আমি এখন আমার বন্ধুদের অনেকের নাম বলতে পারি, বললাম না, আমরা মুক্তিযোদ্ধারা গিয়ে বললাম, অন্ত এই দুইজন ইট ভাঙ্গাইতে যাতে না নেয় পুলিশ এর ব্যবস্থা করে। এবং এর পর দিন থেকে ওখানে নিলে কি মেরে ফেলা হতো? হ্যাঁ, না মেরে ফেলা হতো না, তার তো মুরব্বী মানুষ। না, ওই যে ইট ভাঙানিতে নিয়ে কি করতো? নিতে না করলেন কেন আপনি? নিতে না করলাম, তাদের মতো মানুষ 70, 72, 80 বছরের বৃদ্ধ, তারা এত সম্মানিত মানুষ, যাদের হাজার হাজার মুরিদ আছে, এত লেখাপড়া জানা, এত যাদেরকে আমরা হুজুর বলে পায়ে সালাম। ওখানে নিয়ে কি করা হতো যেখানে আপনি নিতে না করছেন? ওখানে গিয়ে ইট ভাঙানো হতো তাদেরকে। ও, ইট ভাঙানো হতো তাদেরকে ইট ভাঙানো হতো। আচ্ছা, শাস্তি? ওই রেল লাইনের টানানো হতো, শিক টানানো হতো। না করলাম। এরপরে কত বড় বড় দালাল ছিল, কেউ কি বলতে পারবে? ফজলুর রহমান বা আমি তো কমান্ডার ছিলাম, আরো অনেকেই ছিল, আমাদেরই তো পাওয়ার ছিল, যারা আওয়ামী লীগের ছাত্রলীগ ছিলাম। অন্যরা যারা সাধারণ মুক্তিযোদ্ধা যুদ্ধ করছে তাদের সম্মান ছিল, কিন্তু আমার মতো পাওয়ার তো তাদের ছিল না। পাওয়ার তো আমার ছিল, আমি কমান্ডার ছিলাম, আমি আওয়ামী লীগ করতাম, ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতা, ছাত্রলীগের এক্স সেক্রেটারি, প্রেসিডেন্ট, আমাদের ছিল পাওয়ার। বলতে তো পারবে না যে বলছি একটা বাড়িতে একটু আগুন দে। কত দালাল ছিল, কত রাজাকারের কমান্ডার ছিল, কত বড় লোক ছিল, বলি নাই তো তার দোকানটা ভাঙ্গিয়া দে। দেখা গেছে দালাল জেলখানা গেছে, তার যে ছেলেটা উনি ব্যবসা করতেছে। কিন্তু আজকের যে প্রেক্ষাপট, কই মৌলানা আতার আলীর বাড়ি যেটা ছিল ওইটা তো আমরা পুরি নাই, ওনার বাড়িটা তখনও দোতলা বাড়ি ছিল, সুন্দর সোনালী ব্যাংক ছিল ওই বাড়িতে। আমি তো মৌলানা আতার আলী সাহেবের বাড়ি, মৌলানা মুস্তাউদ্দিন সাহেবের বাড়ি তো পুড়িয়ে দেই নাই, আমরা তো বুলডুজার দিয়ে ভাঙ্গিয়ে দেই নাই। আজকে এমন একটা অবস্থা হয়ে গেছে দেশটার মধ্যে, এখন এই যে ডাকাতের দল ভাই রয়েছে মবের নামে, একটা বাড়িতে যাচ্ছে, কালকে আমার চোখের পানি এসে গেল, গুলশানে দেখলাম, সত্যতা লেশ মাত্র নাই, সেই বাড়িটাতে গিয়া লক্ষ কোটি টাকার সম্পদ লুট করলো। রাত্র 3টার সময় মানুষের অবস্থা কি হয় আমি জানি না। আমি এটাও জানি না যে এই দেশে, হ্যাঁ শেখ হাসিনা সরকারের বিচার হবে, কঠিন বিচার হবে, নির্দিষ্ট আইনের মাধ্যমে বিচার হবে। সেই বিচারে যদি তার ফাঁসি হয়, কি ফাঁসি হতে পারে? প্রসিকিউশন, প্রথমে এফআইআর, চার্জশিট, প্রসিকিউশন, বিচার, এভিডেন্স বিচার। সেই বিচারে ট্রাইব্যুনাল তাদের ফাঁসি দিলে নিশ্চিতভাবে বলবো আইনের বিচার হয়েছে। কিন্তু এইটা তো কোনোদিন বলি নাই। 72 সনে, 72 সনেও তো দালাল আইন ছিল। এসআর পাল ছিল সেই প্রসিকিউটর, ভারতবর্ষের শ্রেষ্ঠ আইনজীবীদের একজন এসআর পাল, সবিতা রঞ্জন পাল। ফকির শাহাবুদ্দিন ছিলেন সেকেন্ড প্রসিকিউটর, থার্ড প্রসিকিউটর ছিল খন্দকার মাহবুব হুসেনের মতো উকিলেরা। কেউ তো বলে নাই অমুককে ফাঁসিতে লটকায় দাও। খাজা খয়রুদ্দিনের যতদিন ফাঁসি না হয়েছে, গোলাম আজমের যতদিন ফাঁসি না হয়েছে, যতদিন লটকাইতে না পারছে, এগুলো তো কেউ বলে নাই। বিচার বিচার আইন মতো হবে। বাট ওই যে গণজাগরণ মঞ্চের সময় থেকেই ফাঁসি চাইয়ের বিষয়টা শুরু হয়েছে এবং যেটা আজকে পর্যন্ত এসে, গণজাগরণের মঞ্চের যে ব্যাপারটা, জি, সেই মঞ্চের ব্যাপারটা শুরু হইল কবে? এটা কিন্তু 72 সনে না, না তো অনেক পরে, এই যে যুদ্ধাপরাধীদের বিচারের সময়। সেই রাম নাই, সেই অযোধ্যা নাই, সেই বঙ্গবন্ধু শেখ মুজিব, তাজউদ্দিন, সৈয়দ নজরুল, উসমানীরা নাই। মুক্তিযোদ্ধারা তখন বৃদ্ধ হয়ে গেছে, 2008 সন 9 সন।
অর্থাৎ মুক্তিযুদ্ধের প্রায় 13-14 সালে, হ্যাঁ 40 বছর পরে তখন কার যে চেতনার স্তরটা 72-এ, সেই চেতনার স্তরটাকে জাগ্রত করার জন্য একটা ওই যে শাহবাগী বলা হয়, শাহবাগী যাদেরকে বলা হয়, আমি এদেরকে ওইভাবে সমর্থন করি না, বা আমি একদিনের জন্য যাই নাই, দূর থেকে দেখতে গেছি, আমি যাই না এসবের মধ্যে। ওই যে আজকে পিনাকি বাবুরা যে খুব বড় বড় কথা বলে, ওনারা এটার উৎসাহী পার্টিসিপেন্ট ছিলেন, আমি যাই নাই কোনোদিন। আমি বললাম আমাকে কেউ কোনোদিন দেখে, আবার বিরোধিতা করে নেয়, আমি যাই নাই। কিন্তু সেই শাহবাগীদের মধ্যে কিন্তু একটা পলিটিক্স ছিল, যে পলিটিক্সের মূল কথা ছিল বাঙালি জাতি, বাংলাদেশ, মুক্তিযুদ্ধ, এবং সেই মুক্তিযুদ্ধের যারা বিরোধিতা করছে, ইতিহাসের অনন্ত যাত্রায় তাদের সবটা ক্ষমা পাওয়া উচিত না, সবটা ক্ষমা পাওয়া উচিত না। এবং সেই জায়গাটায় গিয়েই কিন্তু এই ঘটনাটা ঘটছে। জামাত কিন্তু একদিনের জন্য, আমি জামাতকে এইভাবে সমালোচনা করতে চাই না, তো একদিনের জন্য বলে নাই যে 71 সনে আমরা ভুল করছিলাম কাউন্সিল ডেকে, বরং এখন বলতে চায় আমরা কিছুটা সমর্থন করছিলাম মুক্তিযুদ্ধ, কিন্তু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধ সমর্থন করে নাই, সে পাকিস্তানের সাথে ছিল, এই কথা বলতে চায়। কাজে এই যে ঘটনা প্রবাহ, এই ঘটনা প্রবাহে যদি একজন রিয়েল, আমার মনেই যদি সেই বিক্ষুব্ধ, আমি বিক্ষুব্ধ না, আমার মনেই যদি সেই ইতিহাসের 23 বছরের আমার জীবনের সেই দিকটা মনে হয়ে যায়, কখন গাং সাতরায় গেছিলাম, কখন মা আমার দূরে কাঁদছিল রাতের বেলা 11টার সময়, আমি চলে যাচ্ছি, ছেলে আসছে, কখন আমার বড় ভাইয়ের শিশু মেয়েটা আমার কোলে উঠে গলায় ধরে বলতেছিল কাকা তুমি যাও না। এই স্মৃতিগুলা কিন্তু মনে হয়, কোন পথ দিয়ে হাইটে গেছিলাম, কোথায় গুলি হইতেছিল, আলবদর রাজাকাররা কোথায় যুদ্ধ করতেছিল, পাক বাহিনী শাসনাতে জামালগঞ্জে কোথায় ছিল, তাহিরপুরে কোথায় ছিল, মহেশকলাতে কোথায় ছিল, মধ্যনগরে কোথায় ছিল। আপনাকে যদি আমি বলি ইতিহাসের একটা এমন একটা অবস্থা হবে, মহাভারত হয়ে যাবে আমার কথা। আজকে কি এটা পরিষ্কার যে বিএনপি এবং আওয়ামী লীগ জামাতের মধ্যে দূরত্বটা একেবারে একটা শার্প দূরত্ব তৈরি হয়েছে, এবং যেটা বাংলাদেশের আগামী দিনের রাজনীতির নতুন মেরুকরণ করতে যাচ্ছে বিএনপি এবং জামাতের? হ্যাঁ, এইটা বিএনপি, আমি সিদ্ধান্তমূলক ডিসিশন মেকিং বডির আমি কেউ না, আমি ডিসিশন আমি স্থায়ী কমিটির সদস্য না, এর নিচেও না। আমি একজন ম্যাডাম ছিল, উপদেষ্টা বানাইছে আমারে, এখন তারেক রহমান সাহেব আছে, দুইজনই দূরে, উপদেষ্টার কোনো কাজ নাই এই কথাটা কোয়া ছাড়া। কিন্তু আমার মনে হয়, আপনার কি ধারণা? আমার ধারণা হলো জামাত খুব চালাক, কিন্তু চালাকি করতে করতে চালাক, কিন্তু কানিং এবং ইন্টেলিজেন্ট কিন্তু এক জিনিস না, আবার ইন্টেলিজেন্ট আর নলেজেবল লোক এক জিনিস না। জ্ঞান, বুদ্ধি, চতুরতা, চাতুর্য, এটার মধ্যে ডিফারেন্স আছে। জামাত খুব চালাকি করে, চালাকি করতে গিয়ে 41 সনে তাদের 26শে আগস্ট জন্ম হয়েছে, অধিক চালাকি করতে গিয়ে তারা পাকিস্তানের যে স্বাধীনতা সংগ্রাম, এটা কিন্তু তারা সাপোর্ট করতে পারে নাই। তারা মনে করছিল আরো বড় হয়ে যাবে, পাকিস্তানের চেয়েও বড় হয়ে যাবে, এবং তারা অধিক বুঝতে গিয়া তারা কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের শেষ পর্যন্ত এমন একটা অবস্থা হয়েছে, যদি দেশ সঠিকভাবে চলতো, তাদের অস্তিত্ব থাকতো না। তারা মুক্তিযুদ্ধে এই ধরনের কাজ করছে। এই যে কয় আলবদর রাজাকার, এটা কইলি কয়, কালকে একজনে কইছে যে রাজাকার শব্দটা যে উচ্চারণ করে ফজলুর রহমান, একটা আইন করা হোক, রাজাকার উচ্চারণ করলেই 2 বছরের জেল। কালকে বলছে, তার নাম হইল কি, যুক্তিবাদী মৌলানা আব্দুল সালাম। আচ্ছা আচ্ছা, উনি বলছেন একটা আইন করা হোক, ফজলুর রহমান রাজাকারের বাচ্চা বললে পরে 2 বছরের জেল হবে। আমাকে যে গালিটা দিচ্ছে, সে কি বুঝে না যে আমার চেয়ে সিনিয়র পলিটিশিয়ান আর এখন বাংলাদেশে নাই? পলিটিশিয়ানই বললাম, আছে মাথার উপরে 1-2 জন যে নাই তা না, তারা খুব অ্যাক্টিভ না, তারা খুব অ্যাক্টিভ না। বিএনপিতে আছে 1-2 জন, একজনই ধরেন যারা অ্যাক্টিভ আছে, এর মধ্যে
1 বছরের বড় আমার চেয়ে, জনাব ফখরুল ইসলাম আলমগীর। উনি 63 সনে এসএসসি পাশ করছে, আমি 64 সনে এসএসসি পাশ করছি। কিন্তু রাজনীতির বয়স ওনার চেয়ে আমার 50 বছরের রাজনীতি, আমার 61 বছরের রাজনীতি। আমি সিনিয়র মোস্ট পলিটিশিয়ান, সিনিয়র মোস্ট মুক্তিযোদ্ধা, আমি বাংলাদেশের সিনিয়র অ্যাডভোকেট, আমি সমস্ত আন্দোলনের সংগ্রামে অংশগ্রহণ। আমি আবার এই জায়গাটা, আমাকে যে বকাটা দেয় জামাতের কর্মীরা, ইসলাম, এরা আবার ইসলাম করতে চায়। ইসলাম যে এত নষ্ট বকা দিতে পারে ইসলামী শিবিরের কর্মীরা, এটা তো আমার জানা ছিল না। একটা সভ্যতা তো থাকবে, একটা কালচার তো থাকবে, এরা কি বকা দেয় মানুষকে? এদেরকে কেউ কয় শিবির খুব ভালো দল, কেমনে ভালো দল? আমার মনে হয় এটা নিয়ে আপনার বিচলিত হওয়ার কিছু নেই, এটা আমরা সবাই জানি। এবং যার যেটা কাজ, আমাদের সন্তানের মতো, আমি তো ওদেরকে বকা দেই না। এখন যার যা রুচি, এখন সে মানে এটা করে হয়তো ধর্মকেই অবমাননা করছে বা তার তাই তো ধর্মকে ছোট করে ফেলছে। আমি একটু এই জায়গাটাতে আবার আসবো আপনার কাছে শেষের দিকে। আপনার কি ধারণা যে এই যে আপনি তো আওয়ামী লীগের রাজনীতি নিজেই বলছেন ইতিহাসের সঙ্গে সম্পর্কিত, আওয়ামী লীগ যে জায়গায় এসে বিদায়টা নিল বা শেখ হাসিনার নেতৃত্বে তার সরকার যেভাবে বিদায় নিল, এই পরিণতি আওয়ামী লীগের কেন হলো? মানে আওয়ামী লীগের তো একটা গৌরবোজ্জ্বল অধ্যায়ও আছে, কিন্তু এই পরিণতিটা কেন হলো এবং আপনি আসলে আওয়ামী লীগের ভবিষ্যৎটা কি দেখেন? দেখেন, মানুষ যখন বিপদে পড়ে, আমি তাকে যদি আরো বেশি কথা বলি, মনে খুব কষ্ট হতে পারে। এই কারণে কষ্ট পাইতে পারে কারণ আওয়ামী লীগটা আমি 1964 সনের 26শে সেপ্টেম্বর থেকে শুরু করছি। তখন আমি এসএসসি পরীক্ষা দিয়ে গুরুদয়াল কলেজে ভর্তি হয়েছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 26শে সেপ্টেম্বর ঘরোয়া রাজনীতি করার জন্য আইয়ুব খানের আমলে কিশোরগঞ্জে গেছে, রংমহল সিনেমা হলে তার বক্তৃতা শুনে আমি ছাত্রলীগ করা শুরু করলাম। সেই 64, এখন হইল কত, 61 বছর আমার রাজনৈতিক বয়স। এই 64 থেকে ধরে বলতে গেলে 2006 সন পর্যন্ত, যদিও আমি কৃষক শ্রমিক, কিন্তু বঙ্গবন্ধুর রাজনীতির বাইরে তো আমি যাই, এর মধ্যেই ছিলাম। এখন যদি আমি এই 40 বছর আওয়ামী লীগ করিয়া এখন তারা যে বিপদে পড়ছে, এদেরকে যদি বলি, আমি এদেরকে বলি, হারামজাদা তোরা কই রে, যখন বঙ্গবন্ধুর মাথার উপরে প্রস্রাব করে তোরা কই থাকস রে, ওই হারামজাদারা, আমি এই বকাটা পর্যন্ত তাদেরকে দিই। আমি তাদেরকে বলি তোরা কই, আমি এদেরকে এত চিনি, সেজন্যই আপনার কাছে আমার প্রশ্ন, এমন চিনি এদেরকে, এবং এরা এত খারাপ কাজ করছে যে খারাপ কাজের জন্য ওই যে বলে, যা এই ছেলেরা বলে এদেরকে কি করতো, ব্যান্ড করার জন্য আওয়ামী লীগকে ব্যান্ড করে দেয়, নিষিদ্ধ ঘোষণা। আরে নিষিদ্ধ ঘোষণা করতে হইব না। আমি তো বলি ফজলুর রহমান, আওয়ামী লীগ 10 বছর পর্যন্ত এই দেশে আওয়ামী লীগের লিখতে পারবে না। কথাটা হইল রূপক, কিন্তু কথাটার অর্থ হইল আমরা যদি বলি এই মিয়া ফারুক খান, অ্যাজ ফর এক্সাম্পল, এই মিয়া আনিসুল হক খুব তো বেটাগিরি করছিল আইনমন্ত্রী, তুমি আইসা তোমার দিলাম ফ্রি সারে দিলাম কসবার আঁকাওরা খারো, ও ওই এলাকায় যেতে পারবো না, ওই আশুগঞ্জের যে ব্রিজটা ও পার হইতে পারবো না ফ্রি দিলেও, কারণ সে তার সমস্ত মোরাল, সমস্ত গ্রহণযোগ্যতা মানুষের কাছে সে ধ্বংস করে দিছে। এইটা করতে হলে সেকেন্ড জেনারেশন লাগবে। আওয়ামী লীগের পলিটিক্স কিন্তু থেকে যাবে। এর কারণ হইল এই দেশে 18 কোটি মানুষের মধ্যে 99% মানুষ হইল বাঙালি, 1% মানুষ হইল যত জাতীয় সংখ্যাই থাক তাদের, উপজাতি বলি আর তাদেরকে আদিবাসী বলি, তারা হইল 1%। এইখানে মুসলমানও বাঙালি, হিন্দুও বাঙালি, বুদ্ধ খ্রিস্টান সবাই বাঙালি। 99% বাঙালি যতদিন থাকবে, যতদিন বাঙালির সেই হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে অবুদামি অবহেলা করি, পর ধন লোভে মত্ত করিনু ভ্রমণ, পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি, কাটাইনু বহুদিন সুখ পরিহরি। ওই যে মধুসূদন দত্ত 1848 সন খ্রিস্টান হয়ে গেছে গা, কিন্তু বাঙালির তো বলে নাই। লন্ডনে বৈশাও, ফ্রান্সে বৈশাও বলছে হে বঙ্গ ভাণ্ডারে তবু বিবিধ রতন। যত দূরেই ঠেলা দেন, 99% বাঙালির মনে কতগুলা জিনিস আসবে। কি আসবে?
আম মা কলা করো 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 পাপ কি সব করে রব রাতি পোহালো কাননে কুসুম কলি সকলি ফুটিল রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে। আর বড়ভাবে যদি বলেন বলো বীর বলো উন্নত মম শির শির নেহারি আমারই নত শির ওই আমি আর বলবো না শিকড় হিমাদ্রির। যদি বলেন এই যে গগনে গরজে মেঘ ঘন বরষা কুলে একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা ভরা নদী খুঁড়ো ধারা খরো পরশা কাটিতে কাটিতে ধান এলো বরষা। অথবা যদি বলেন হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে নিশীতের অন্ধকারে মালয় সাগরে সেখানে ছিলেম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। এই কবিতাগুলো এই ভাষাগুলো যতদিন পর্যন্ত থাকবে ওই রাজা ওই যে আমি আবার বকা দিতে ইচ্ছা করি দিব না এই মৌলবাদীরা যতই 21শে ফেব্রুয়ারির মাঠকে ইস্তেমার মাঠ বানায় ফেলুক যতই শহীদ মিনারে ফুল না দিতে দিক চক্রান্ত যতই করুক যতই 21শে ফেব্রুয়ারির গানকে মানুষের কানে না দেখ আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি যতই ভুলাইবার চেষ্টা করুক বাঙালির এই রাজনীতিটা কিন্তু থেকে যাবে এটা কেউ সরাইতে পারবে না এইখানে জন্ম নিবে। সো আপনি মনে করছেন এই রাজনীতির জন্য এই রাজনীতি থেকে যাবে এই রাজনীতি বাঙালি জাতীয়তাবাদের যে রাজনীতি এবং মানুষের মুক্তি সংগ্রাম এই রাজনীতিটা থাকা মানে আওয়ামী লীগ থেকে যাচ্ছে রাজনৈতিকভাবে। শুধু এই রাজনীতি না বাঙালি রাজনীতিটা থাকলে আরেকটা রাজনীতি থাকবে সেটা হলো ধর্ম নিরপেক্ষ অসাম্প্রদায়িক শোনো হে মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তার উপরে নাই। তো সেটা যদি থাকে সেই জায়গায় বিএনপির রাজনীতির কি ভবিষ্যৎ দেখেন রাজনৈতিকভাবে? বিএনপি আমি দল সংগঠন ক্ষমতা সেটা বলছি না, বিএনপির যে রাজনীতি বিএনপির রাজনীতিটা হলো একটা প্ল্যাটফর্ম ভিত্তিক মডারেট পলিটিক্স সবাইকে আশ্রয় দেওয়া সবাইকে আশ্রয় দেওয়া একটা অবস্থানে একটা চিন্তা সেই চিন্তাটা কি ফাউন্ডেশনটা বিএনপির হইল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তারা আমার প্রতি রাগ করতে পারে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মানে প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমান না মূল পরিচয় হইল আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। প্রথমে নিজের নামে তারপরে যখন সবাই মিলিয়া বলছে আরে স্যার ওই যে আবুল কাশেম সন্দীপ টন্দীপ যারা ছিল রেডিও সেন্টার পড়েন না বই পড়লেই তো বোঝা যায় স্যার আপনি তো এটা কইতে পারেন না আপনার পিছনে তো পাবলিক এন্ডোর্সমেন্ট নাই। তখন বলছে ইয়েস আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওই যে জিয়া মেজর জিয়া হিজ মেজর জিয়া তারই হইল বিএনপি এবং ফাউন্ডেশনটা হইল মেজর জিয়ার মুক্তিযুদ্ধ। যদি মুক্তিযুদ্ধ না থাকে মেজর জিয়া নাই আর মেজর জিয়া না থাকলে প্রেসিডেন্ট জিয়া দল করে কোনো লাভ হইব না। আমি আপনাকে কথাটা ক্লিয়ার করতে পারছি? বাংলাদেশে যে বসবাস করবে বিএনপি হইল একটু ঢিলা ডালা একটু মুক্তিযোদ্ধারে আশ্রয় দেয় আবার ঠিক আছে মুসলিম লীগ করছিলা এখন ভুল বুঝছো তুমি আর শাহ আজিজুর রহমান আসিলা লোকটা ভুল একটা করে ফেলছে তাকেও একটু গোসামান যে একটু চায় আমার দলে আবার বাম করছিল কিছু লোক চৈনিক বাম তাদেরকে একটু আইনে ইটস এ প্ল্যাটফর্ম এইটারও দরকার আছে। এখানে অনেক লোককে জায়গা দেওয়া হয় শত ফুল ফুটতে দাও একটা বাগানে একটু ঢিলা ডালা একটা দল সবাই থাকুক আমরা ভালোভাবে একটা পলিটিক্স করি সেইখানে কিন্তু শক্ত লিডারশিপ দরকার। এই প্ল্যাটফর্ম কিন্তু শক্ত লিডারশিপ ছাড়া হবে না। এখানে জিয়াউর রহমান লাগবে খালেদা জিয়া লাগবে এবং দলটা টিকা সেইভাবে গড়ে তুলতে হলে তারেক রহমানকে দেশে আইসা পলিটিক্স করতে হবে। আমি কথাটা খুব বুঝে ওই যে পারতেছে না সবটা সামলাইতে কারণ হলো তারেক এখন মূল লিডার হলো তারেক রহমান সাহেব ওনাকে দেশে আসতে হবে সামনে বসতে হবে। নয় মাস কিছু চ্যালেঞ্জ এবং ঝুঁকি আছে সেজন্যই হয়তো আসছেন না সেগুলো কভার করবেন আমি জানি না কেন আসতেছেন আমি জানি না কিন্তু আমি মনে করি আমার চাওয়াটা হইল আমাদের নেতা উনি 6ই আগস্ট আসা উচিত ছিল 7ই আগস্ট আসা উচিত ছিল। কি করতো কার কি করার আছে এই দেশ কিছুই করার নাই। তারেক রহমানের যে সাংগঠনিক ক্ষমতা এবং এখন তার যতটুকু রাজনৈতিক ম্যাচুরিটি হয়েছে উনি দেশে আসলে কেউ কিছু কয়েককে খাইয়ে ফেলবো এই অবস্থাটা নাই কিন্তু আমি জানি না আরো ভিতরে গভীরে কি আছে কিন্তু
এখানে এইটা টিকে থাকবে কিন্তু নেতৃত্বের উপরে, এই দলটা শক্ত একটা নেতৃত্ব, শক্ত নেতৃত্ব, সবাইকে এক রাখতে হবে। তো আমার কথাটা কি বুঝতে না না ক্লিয়ার, লাউড এন্ড ক্লিয়ার। নেতারা সুদৃঢ় দরকার, গয়েশ্বর বাবুও থাকবে। জি, সো আমরা একটু শেষের দিকে, খুব বেশি সময় আমার হাতে নেই, আমি একটু জাস্ট বুঝতে চাই যে ভবিষ্যতে বাংলাদেশে আওয়ামী লীগ তো আপনি বলছেন যে আরও অন্তত 10 বছর লাগবে জনগণ তার মরাল জায়গাটা ফেরত পেতে, বিএনপি এবং জামায়াতের সখ্যতা বা বৈরিতার জায়গাটা আসলে অনেকেই মনে করেন যে মানে এই দুইয়ের মধ্যে যে বিভাজনটা বা বৈরিতাটা সেটা দেখা যাচ্ছে ক্রমশ বাড়ছে, এবং এটা বাড়া একদিক থেকে অনেকে হয়তো মনে করেন দেশের জন্য ভালো। এখানে এবং শেষ যেটা প্রশ্ন হচ্ছে যে সামনে আসলে কি দেখেন আপনি, এই সরকার কবে নির্বাচন দিতে পারে, সেই নির্বাচন কতটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক, দেশের ভেতর থেকে বাইরে থেকে যে আকাঙ্ক্ষা সেটা কতটা হতে পারবে, তার সক্ষমতা কতখানি, সে কতটা নিরপেক্ষতা বজায় রেখে আসলে নির্বাচন দিতে পারবে, সব নানা প্রশ্ন আছে। সব কিছু মিলিয়ে যদি আপনি একটু আমাদেরকে বলেন। আমি একটা কথার উত্তর দিই, এই দেশে দল হবে দুইটা, একটা হলো রেডিক্যাল দল, প্রগতিশীল বাঙালি জাতীয় অমুক তমুক, এটা একসময় গড়ে উঠবে যদি দেশ থাকে, আর একটা হবে কনজারভেটিভ পার্টি লাইক বিএনপি, লিডারশিপ কনজারভেটিভ, হরেক রকমের চিন্তা ভাবনার একটা সমন্বয়। ধর্মীয় দলগুলো যারা, যদিও 92% মুসলমান, মানে বিএনপিকে আপনি মানে মধ্যপন্থার একটা দক্ষিণপন্থী দল আপনি বলছেন, সেন্টার রাইট, আর ধর্মীয় সেন্টার লেফট একটা হবে আপনি মনে করছেন ভবিষ্যতে? জি। আর ধর্মীয় দল যতদিন পর্যন্ত দেশে 92% মুসলমান থাকবে, জামাত দল হিসাবে কতটুকু কি করতে পারবে আমি জানি না তাদের যোগ্যতা, কিন্তু মুসলমানদের ইসলামের নামে দল থাকিয়ে যাবে এখানে। তাইলে তিনটা হইতেছে এখানে। আর বাম রাজনীতি পৃথিবীতে যদি আবার আসে সেটা পরে আমি বলবো, কিন্তু যদি বিএনপি রিয়েল পলিটিক্সটা করতে পারে তো বিএনপি নাম্বার 1-এ আসবে সামনের অনেকগুলো দিনে, এবং আস্তে আস্তে ওই যে বাঙালি জাতীয়তাবাদী প্রগতিশীল যারা ধর্মনিরপেক্ষ এই শক্তিটা আস্তে আস্তে, আমি হাসিনা আসবে অমুকরা আসবে সেইটা বলছি না, কিন্তু এখানে একটা অবস্থান দাঁড়ায় যাবে, আপনি এটাকে বাধা দিতে পারবেন না, এই অবস্থানটা দাঁড়ায় যাবে। আর মৌলানা সাহেবরা তারা সবসময় ঐক্যটক্য করে ইসলামকে রক্ষা করবে, আমাদেরকে হেদায়েত করবে যাতে বেহেশতে যাইতে পারি, সব কিছু করবে, মাঝে মধ্যে সিট পাবে, কিন্তু আমার ধারণা হলো আমি সবসময় তারা মেজর রোল ইলেকশনে প্লে করবে না, মাঠে করবে, ওয়াজের মাঠে অথবা মিছিলের মাঠে তারা, বাইতুল মুকাররমের মিছিলে তারা লিড করবে, কিন্তু ইলেকশনের মাঠে তারা 15%। আল্লাহর রহমত, আমিও ইসলাম ধর্মের লোক, কিন্তু মূল জায়গাটা থাইকা যাবে ওইটা। সেই জায়গায় থাইকা ইউনূস সাহেবরা ইতিহাসে থাকবে না ইতিহাসের আস্থা করে যাবে। ইউনূস সাহেবের মতো নোবেল লরিয়েট এখনো যদি উনার হুশ না হয়, হ্যাঁ, উনি যদি আমরা দেশে ফুলার মতো আচার খাইছে, বাচ্চা শিশুর প্রস্রাবের মধ্যে আচার খাওয়া, উনি যদি এটা খাইতে থাকেন তাইলে উনি কিন্তু এইখানে শেষ পর্যন্ত ইলেকশনটা দিয়ে যেতে পারবেন না, এবং উনি নিউট্রাল থাকতে পারবেন না। এবং উনাকে আমি বলবো, অন্ধকারটা বিদূরিত করার জন্য আপনার হাতে শেষ অস্ত্র একটা আছে, সেই শেষ অস্ত্রটা হইল ইনি সব মানুষের ডাইকে বলবে, সব আসেন আমার সাথে, আমি সবারই সাথী, আমি সবারই নেতা, কিভাবে এই দেশটা ঠিক করা যাবে, একটা নির্বাচনের মাধ্যমে 18 কোটি মানুষকে কিভাবে এটার সঙ্গে যুক্ত করা যায় আপনারা বলেন। তখন সমস্ত রাজনৈতিক দলগুলো বলবে আপনি একটা জাতীয় নির্বাচন দিয়ে দেন। সেই জাতীয় নির্বাচন যদি ম্যাক্সিমাম ডিসেম্বর, আমি বললাম আমি ম্যাক্সিমাম ডিসেম্বরের মধ্যে উনি যদি দিতে পারে, ফেয়ার, যেটা দিতে উনি পারবে বলে আমার মনে হইতেছে না, কারণ উনি হলেন ইতিহাসের বৈরাম খা। এই বৈরাম খারা কোনো সময় ইতিহাসে মেজর রোল প্লে করতে পারে না, বেসিক রুলটা প্লে করতে পারে না, বেসিক রুলটা প্লে করে সম্রাট আকবর না। কাজে ইতিহাসে তবুও আমি এখন পর্যন্ত কেন জানি আমি আশা করি ভদ্রতার কারণে ইউনূস সাহেব একটা ভালো মানুষই করিয়া সবাইকে নিয়ে একটা ইলেকশন দেবে, ফেয়ার, ফ্রি ফেয়ার ইলেকশন, এবং সেইখানে জনগণ
সিদ্ধান্ত নিবে এই দেশে তারা কাকে, কোন দলকে আগামী দিনের পাহারাদার হিসাবে, তাদের বাড়ির পাহারাদার হিসাবে রাখবে এবং ট্রেনটাকে রিয়েল লাইনে তোলার সুযোগ দিবে। এবং আমার ধারণা সেইখানে আজকের প্রেক্ষাপটে বিএনপি ইজ দ্য পার্টি। প্রাথমিকভাবে তারাই ট্রেনটাকে লাইনে তুললে এটা নর্মাল হবে সেই জায়গা। আর এর বাইরে যদি ওই আরো কিছুদিন ইলেকশন বাদ দিয়া দেও, বিএনপি একটু ধান্দাবাজি সান্দাবাজি করে নষ্ট হয়ে যাগা, আওয়ামী লীগকে দিল্লি থেকে আমরা আমেরিকায় পাঠায় দেই অথবা অ্যান্টার্কটিকায় পাঠায় দেই, তারপরে আমরা হেনে আইসা, হ্যাঁ, এটা হবে না। নতুন নতুন যে রাজনৈতিক দলটি হলো একটু বেশ আওয়াজ তুলে, আপনার কি ধারণা? এনসিপি, আমি জাতীয় নাগরিক পার্টি। এনসিপি নতুন এটা হলো আমাদের সন্তানের মতো। এখন পর্যন্ত ওই যে আমি তাদেরকে একটা কথাই বলবো, সবসময় বলি, মৌলানা আবুল কালাম আজাদ 22 বছর বয়সে কংগ্রেসের প্রেসিডেন্ট, ভারতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিল। আবার 45 বছর বয়সে হয়েছিল 1945 সালে, না 45 বয়সে না, তখন তার বয়স হইল 57 বছর। তখন বলছিল আপনি যে আবার প্রেসিডেন্ট হলেন, দুটো ডিফারেন্স কি? বললো 22 বছর বয়সে যখন প্রেসিডেন্ট হয়েছিলাম তখন আমার বুদ্ধি হয়েছে, বুদ্ধি দিয়ে আমার এই সভাপতিত্ব চালাইতে হয়েছে। এখন আমার বয়স হয়েছে, আমার অভিজ্ঞতা হয়েছে, আর অভিজ্ঞতা হয়েছে বলে আমার জ্ঞান হয়েছে। জ্ঞান ছাড়া রাষ্ট্র চালানো যায় না। আমাদের ছেলেদের বুদ্ধি হয়েছে, আল্লাহ এদেরকে জ্ঞানই করুক, জ্ঞান দেখে এদেরকে চক্ষুষ্মান করুক, এরা দেশটা চালানোর মতো যোগ্যতা অর্জন করুক। আর এখনো যদি লাভ দেয়, এটা আমার কাছে এদের জিনিসটাকে আমার হইতেছে না আর কি, আমি মনে করতেছি না। কারণ আমরা তো 23 বছর ছিল, দেখেন এই কথাটা কইছি বলে কত ভুল হয়েছিল আমার, আমাকে কত সময় আমি কইছিলাম 23 বছর বয়সে আমার যে ক্ষমতা ছিল, আমার মানে আমি কমান্ডার, আমার হাতে রাইফেল ছিল, আমার পাশে 1200 অস্ত্র, আমার হাতে 27টা এলএমজি, আমি কইলে পরে গাঙ্গের মাঝে 10টা লোক ফালাই দিতে পারছে, কেউ জিজ্ঞাসা করছে না ওই যে দৌড়ে আনলে পরে রাজাকার মারলেন কেন। এটা কেউ নিনুসব পারবে যে ওরে ফালাই দেও গাঙ্গে? পারবে না। এত ক্ষমতা থাকতেও ডিসির কাছে রাইফেলটা যেদিন বঙ্গবন্ধু আইসা কইছে যে 31শে জানুয়ারির মধ্যে সব জমা দিয়ে দিতে হবে, কথাটা খুব বুঝার চেষ্টা করেন। লাখ লাখ অস্ত্র, ট্রাকে অস্ত্র জমা দিছি আমি, এখনো আছে, জীবিত সব আছে আমার, মানে কোম্পানি কমান্ডাররাও আছে, এমপিএমএনরা অনেকেই আছে, ট্রাকে অস্ত্র জমা দিছি। অস্ত্রটা ফালায় দিই আইসা পড়ছি ঢাকা ইউনিভার্সিটি, কি আমার ইউনিভার্সিটির ডিগ্রি নিতে হবে। ইকবাল হলে আবার আইছি, শাহজাহান সিরাজের সালাম দিছি, ক্লাসে গেছি সকালবেলা, নাজমা চৌধুরী, অধ্যাপিকা নাজমা চৌধুরী, মনিরুজ্জামান স্যার, হ্যাঁ, জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাকটা পড়াইছে, সেলিউট দিয়ে বয়ে রয়েছি। ছাত্র হিসাবে হাত জোর করিয়া কই নাই যে আমাদেরকে একটু ক্ষমতার ভাগ দেও। যারা ক্ষমতার ভাগ চায় এরা রাজনীতি করতে পারবে না। রাজনীতি করতে হলে ক্ষেতের আইলে দিয়ে হাঁটতে হবে, শ্রমিকের বস্তিতে যাইতে হবে, গরিব মানুষের গার্মেন্টস সে যে কোথায় থাকে, গুলশানের কোথা থেকে আসসালাতু খায়রুম মিনান নাউম বলার সঙ্গে সঙ্গে ওই একটা টিফিন ক্যারিয়ার নিয়ে ভোরবেলা বাইর হয় কোন মেয়েটা, ওই মেয়েটা যে বস্তিতে থাকে সেইখানে যাইতে হবে, তারপরে হবে রাজনীতি। ও তো সোজা। ধন্যবাদ মিস্টার ফজলুর রহমান। দর্শক কথা বলছিলেন অত্যন্ত প্রথিতযশা রাজনীতিক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান। কতগুলো কথা প্রণিধানযোগ্য, অনেক কথা বলেছেন, আমি মনে করি সবটাই প্রণিধানযোগ্য, বিবেচনার দাবি রাখে। কিন্তু অভিজ্ঞতা ছাড়া জ্ঞান হয় না, জ্ঞান ছাড়া রাজনীতি হয় না। আর ক্ষমতার নেশা থাকলে বা আগ্রহ থাকলে সেখানেও রাজনীতিটা থাকে না। নিঃসন্দেহে তিনি এবং আমরা সবাই তরুণদের স্বাগত জানাই যারা রাজনীতির মধ্যে রাজনৈতিক দল করছেন, রাজনৈতিক প্রক্রিয়া আসতে চাইছেন, কিন্তু এই কথাগুলো যেন তাদের মাথার মধ্যে থাকে। আরেকটা কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে যত দ্রুত এই সরকার নির্বাচনের পথে যাবে তত তাদের জন্য কল্যাণকর হবে এবং দেশের জন্য মঙ্গলজনক হবে। আমরা আশা করব সেটি তারা বিবেচনা রাখবেন। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, অন্যান্য রাজনৈতিক দল, বামপন্থী ইসলামী দলগুলোর ভবিষ্যৎ কি সেটাও তিনি তার মতো করে বিশ্লেষণ করবার চেষ্টা করেছেন। তবে আমার কাছে মনে হয় যে রাজনৈতিক পর্যবেক্ষক, বিশ্লেষক যারা আছেন, বিশেষজ্ঞ যারা আছেন, তাদের অনেকেই তার এই বক্তব্যের সঙ্গে একমত হবেন যে বাংলাদেশের ভবিষ্যতে রাজনৈতিক মেরুকরণ বা গতিপথ কী হবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার সবার জন্য শুভকামনা।